আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো লাস্ট যে চ্যাপ্টারটা হয়েছিল, কিসের জন্য করেছিলাম? আমরা মিক্সচার অ্যালিগেশন করেছিলাম। তো মিক্সচার অ্যালিগেশন সম্বন্ধে কারোর কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, ডাউটস কিছু থাকলে প্রথমেই সেরে ফেলি, আগে সেটা জানাতে পারো, কারো যদি কোনো রকম প্রবলেমস থেকে থাকে। ডাউটস দেখছি না আপাতত। বেশ, তাহলে একটা কাজ করি। রাজুন না আমাকে একটা কোয়েশ্চেন পাঠিয়েছিল, সেই কোয়েশ্চেনটা আমরা একটুখানি আলোচনা করব। ওয়েট, স্ক্রিনটা আমি একবার অফ করছি, কোয়েশ্চেনটা অ্যারেঞ্জ করে নিই। Lowest কোশ্চেনটা। ওকে, সো let's go control C. Control P. ঠিক আছে, একটু ক্রপ করে নাও তাহলে ভালো। জাস্ট a minute. স্ক্রিনটা এবার শেয়ার করছি আবার। Okay, সবার কাছে ভিজিবল, সবাই দেখতে পাচ্ছে? তাহলে আমি কোয়েশ্চেনটা শুরু করি। একটা কোয়েশ্চেন আগের দিন ডাউট এসেছিল। তো কোয়েশ্চেনটা কি বলা হয়েছে? বলা হয়েছে দ্য প্রফিট পার্সেন্ট অ্যান্ড ডিসকাউন্ট পার্সেন্ট অন অ্যান আর্টিকেল ইজ 25% অ্যান্ড 30% রেসপেক্টিভলি। ওকে, মানে প্রফিট পার্সেন্টেজের কথা বলা হয়েছে আর ডিসকাউন্টের কথা বলা হয়েছে, যে কত পার্সেন্টেজ প্রফিট হয় এবং কত পার্সেন্টেজ এখানে ডিসকাউন্ট হচ্ছে, এগুলো সম্বন্ধে কিছু তথ্য আমাকে দিয়েছে। ওকে, দেখা যাক। তথ্য দিয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে? বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিপি অ্যান্ড এমপি, মানে কস্ট প্রাইস এন্ড মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 1331, 1331 টাকা যদি ডিফারেন্স হয়, দেন ফাইন্ড দ্য এসপি, সেলিং প্রাইস অফ দি আর্টিকেল। এটা আমাকে জানতে চেয়েছে। অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কি বলেছে? প্রফিট বলেছে আমাকে। আচ্ছা, কোথায় দেখি কে জয়েন করছে? সুশোভন চান। ওকে, তো প্রফিট আমাকে যেটা বলেছে, প্রফিট পার্সেন্টেজ, প্রফিট বলেছে কত? প্রফিট বলেছে আমাকে 25% প্রফিট বলেছে, ঠিক আছে, খুব ভালো কথা। আর ডিসকাউন্ট কত বলেছে? ডিসকাউন্ট আমাকে বলেছে 30%, 30% আমি ওখানে ডিসকাউন্ট দিয়েছি, এটাও বলতে চাইছে। ওকে, তো একটা জিনিস বুঝবো, প্রফিট 25% মানে কি? 25% মানে আমি জানি কত, 1/4 এর ফ্র্যাকশন হয়। তাহলে আমি বলতে পারি সিপি যদি আমার 4 হয়, তাহলে এসপি হবে কত? 5। এটুকু বলতে পারি। মাঝে একটা মার্ক প্রাইসের গল্প থাকবে।
আচ্ছা 30% ডিসকাউন্ট মানে হচ্ছে 3/10 হচ্ছে তোমার কত ফ্র্যাকশন, অর্থাৎ এটার মানে কি, মানে মার্ক প্রাইস যদি 10 হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 7, 10-এর মধ্যে 3-এর ডিসকাউন্ট পাচ্ছি 7। আচ্ছা, এবার এইখানে আমি সেলিং প্রাইসটা অলরেডি 5 পেয়েছি এই রিলেশনে, আবার এইখানে সেলিং প্রাইসটা পেয়েছি কত, 7। তো দুই জায়গাতে সেলিং প্রাইসটা আমাকে সমান করতে হবে, কি করে সমান করতে পারি, এইখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ফ্যাক্টরটাকে পুরোটাকে আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। যে কোনো একটাকে যদি কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আরেকটাকেও করতে হবে, কারণ আলটিমেটলি এগুলো কি রেশিও, একটা রেশিও যদি 2:3 হয় তাহলে আমি যদি তিনটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে শুধু 3কে মাল্টিপ্লাই করলে তো হবে না, এটাকেও কিন্তু আমাকে একই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবেই রেশিওটা আমার স্যাটিসফাই করবে। এগুলো যেহেতু আলটিমেটলি সব রেশিও, ফ্র্যাকশনটাতে যেহেতু কম্পেয়ার করছি এটা রেশিও হিসাবেই কাজ করছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস 4:5 রেশিওতে কাজ করছে, তাই সেলিং প্রাইসটাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা কস্ট প্রাইসের সঙ্গেও যাবে। ওকে, 7 দিয়ে কেন মাল্টিপ্লাই করছি, কারণ এইখানে আমরা এই রেশিওটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে 7 আর 5-এ 35 হবে সেলিং প্রাইস, এখানেও 7 আর 5-এ 35 হবে সেলিং প্রাইস, দুটো মিলে যাবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, সিপি, এমপি আর এসপি তিনটে কি দাঁড়াচ্ছে ভালো করে দেখবো। রাজন এখানে একটা প্রসেস অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল, প্রসেসটা খারাপ নয় কিন্তু টু লেন্দি, এই প্রসেস দরকার নেই, কমপ্লেক্স প্রসেস। ওকে, তো এতে করে আমাদের কি হবে, সেলিং প্রাইসটা এখানে 35, চলো পেয়ে গেলাম, 7 4-এ 28 পেয়ে গেলাম আমি কস্ট প্রাইস, আর এখানে মার্ক প্রাইস কত পাবো, এই 10 আছে আর এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে মার্ক প্রাইস পেয়ে যাবো 50। তাহলে এই 28 50 35 কস্ট প্রাইস মার্ক প্রাইস সেলিং প্রাইসের একটা প্রপার আমরা রেশিও পেয়ে গেলাম। এবার কি বলেছে, সিপি আর এমপি ডিফারেন্স বলেছে 1331, ভালো কথা, কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের 1331 টাকার ডিফারেন্স হচ্ছে। তো এইখানে রেশিওতে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের ডিফারেন্স কত, 28 আর 50-এর ডিফারেন্স কত হয়, 50 থেকে 20 গেলে 30, 30 থেকে 8 গেলে 22, তাহলে 22-এর ডিফারেন্স হয়। এই 22-এরই ভ্যালু বলা হয়েছে কত, 1331, হ্যাঁ কি না। আর জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য এসপি অফ দ্য আর্টিকেল, এসপি মানে এই যে 35 এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে বলতে পারি 22-এর ভ্যালু যদি আমার 1331 হয় তাহলে 35-এর ভ্যালু কত, খুবই ইজি, 11 2 × 22, আর তোমার এটা হয়ে যাবে কত, এটা 121 হয়ে যাবে, খুব ভালো কথা, তাই তো 121 হয়ে যাবে। এবার 121 × 35/2 এরকম একটা কিছু চলে এসছে। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা উপর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, হ্যাঁ কি না, 5 দিয়ে আমার মনে হচ্ছে রাজন না তোমার অ্যান্সারটা না ঠিকই হয়েছে গো, আমি মনে হচ্ছে ভুল বলেছিলাম তোমাকে, যে ভুল হয়েছে, আমি একটু একটা জায়গায় এখানে পড়তে মনে হচ্ছে হ্যাঁ, মিস অ্যান্সারটা করে তো ফেলেছি, এটাই আছে। কারণ জাস্ট মিনিট আমি একটু চেক করে দেখি, মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তো মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে 1 মিনিট একটু হোল্ড করো, হ্যাঁ, জাস্ট মিনিট। নিজেরা খালি করে বসো। হ্যাঁ, তো দেখো এটা আমি বলে দিচ্ছি, একটু ডিস্টারবেন্স হতে পারে জাস্ট কিছুক্ষণের জন্য, কারণ আমার অফিস থেকে দুজন এসছে, ঠিক আছে। তো তো 22-এর ভ্যালু যদি 1331 হয় তাহলে আমার 35-এর ভ্যালু কত হবে, এটা 121 35, তাহলে এখানে 5 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে নিচে দেখো চলে আসবে কত, 10, তাহলে 10 আসলে পরে এখানে আমার উপরের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, 5 12 60 600, 5 একে 5, 605 আসলো, এটা 35 আসলো, ডিভাইড বাই 10। এবার এটাকে মাল্টিপ্লাই করলে 10 দিয়ে ভাগ করলে তোমার এখানে দশমিকের ফ্যাক্টরটা ইজিলি তোমরা বার করে নিতে পারবে, হ্যাঁ কি না, ঠিক তো। হ্যাঁ, এবার ওটা হ্যাঁ, ওটা করলে তোমার এখানে অ্যান্সারটা মিলেও যাবে। এবার আমার যতদূর মনে হচ্ছে রাজন্য তোমার অ্যান্সারটা এটা ঠিকই এসছে, কারণ হচ্ছে, কিন্তু আমি বলবো এই প্রসিডিওরে করাটা দরকার পড়বে না, এটা টু লেন্দি যেটা আমার মনে হচ্ছে, কারণ এখানে মার্ক প্রাইস কস্ট প্রাইসের ডিফারেন্স করে ইকুয়েশন তৈরি করে করা, ওর থেকে রেশিও দিয়ে কম্পেয়ার করাটা তুলনামূলক ইজি আমার যেটা মনে হয়, ঠিক আছে। তো এটা হ্যাঁ, ঠিক এটা আছে। এটা ফলো করাটা বেটার হবে। ওকে, আচ্ছা আর কোনো ডাউট কারো থাকলে বলো।
এটা তো লাস্ট চ্যাপ্টারের একটা ডাউট বেরিয়ে এসছে। আর কারোর কোনো ডাউট থাকলে বলো। হুম। আচ্ছা শোনো, সবাইকে আমি একটা কথা বলি। মোটামুটি 30 মিনিটস মতন একটু ব্রেক হবে এখন, ঠিক আছে? তো তোমরা তোমাদের আর কিছু কাজ থাকলে করে নাও। আমি সেশনটা এখানে পজ রাখছি। চাইলে তোমরা এটা লিভ করতে পারো, ওখান থেকে আমি আবার তোমাদেরকে লিংক দেবো, ওখানে জয়েন করে নাও, ঠিক আছে? ওখান থেকে হয়ে যাবে। আমি একটু এখন মিউট করছি, তোমরা চাইলে থাকতেও পারো বা তোমরা এখানে জয়েন হয়ে থাকতে পারো, তাহলে করে আবার রিজয়েন করার ঝামেলা থাকবে না। 30 মিনিটস পরে আমি আবার গ্রুপে নোটিশ দিচ্ছি, তখন আবার জয়েন করবো, ঠিক আছে? তাহলে আবার কন্টিনিউ করা যাক। দেখো স্ক্রিন শেয়ার করছি। দেখো সবাই দেখতে পাচ্ছ নাকি? হুম। ওকে, তো লাস্ট যে কোশ্চেনটা ডিসকাস করলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সেটা নিয়ে আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি আরেকটা কোশ্চেন পেলাম যেটা আমাকে দিয়েছে প্রিয়াঙ্কা। তো সেটার থেকে আমি একটু ডিসকাস করছি কি আছে, দেখা যাক। তো এই কোশ্চেনটাতে বলা হয়েছে দুটো অ্যালয় আছে, ঠিক আছে? একটা অ্যালয় এ আর একটা অ্যালয় বি। দুটো অ্যালয় আছে, ভালো কথা। এবং এই অ্যালয়স গুলো রিলেটেড আরো কিছু তথ্য এখানে বলা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে, হুম, এখানে সব ওকে তো? হ্যাঁ, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে আয়রন এবং সিলভার দুটো কম্পোনেন্ট আছে, ঠিক আছে? আয়রন আছে এবং সিলভার আছে, দুটো করে কম্পোনেন্ট আছে। আচ্ছা, এবার কি হচ্ছে, অ্যালয় এ তে আয়রন আর সিলভার বলেছে 7:5 রেশিওতে আছে। অ্যালয় বি তে আয়রন আর সিলভার 5:3 রেশিওতে আছে। ভালো কথা। এবার হচ্ছে ইকুয়াল কোয়ান্টিটি অফ বোথ অ্যালয়েস আর মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইনটু নিউ অ্যালয়। মানে অ্যালয় এ আর অ্যালয় বি দুটোই হচ্ছে কি ইকুয়াল কোয়ান্টিটি, সমান পরিমাণে নেওয়া হয়েছে। এবং কি করা হয়েছে, ওগুলোকে গলিয়ে পরে মিশ্রণ করে একটা সংকর ধাতু তৈরি করা হয়েছে। দুটোকে মিশ্রণ করে একটা মিশ্র ধাতু তৈরি করা হয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন আয়রন অ্যান্ড সিলভার ইন নিউ অ্যালয়? মানে নতুন যে অ্যালয়টা আছে নিউ অ্যালয়, সেখানে আয়রন ইস টু সিলভার, এটা আমাকে কত, এটা আমাকে জানতে চেয়েছে। ওকে, তো তোমরা মিক্সার অ্যালিগেশনের অলরেডি ক্লাস করেছো, তোমরা জানো এই কোশ্চেন গুলো কিরকম করে সলভ করতে হয়। তো একটু আইডিয়া বলো কেউ একজন, যে কোন মেথডে এটাকে আমরা সলভ করতে পারি? কোন মেথডে আমরা এটাকে সলভ করতে পারি বলো, একটা খুব পপুলার মেথড। দাদা দুটো হ্যাঁ হ্যাঁ, বলো বলো, একজন একজন করে বলো। একজন করে বলো, সুশোভন বলো কি বলছিল। দাদা এখানে মেথডের থেকে বড় কথা আমি যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে দুটো রেশিওকে ব্যালেন্স করলেই তো হয়ে যাবে, কারণ ওখানে ইকুয়াল কোয়ান্টিটি বলেছে, মানে সম পরিমাণ দরকার ওইখানে। মানে দুটো রেশিওকে যদি আমি ব্যালেন্স করে দিই, দিয়ে দুটোকে মিক্স করে দিই, তাহলে তো আমার ওখানে রেশিও চলে আসবে। আচ্ছা, দুটো মানে রেশিওকে ব্যালেন্স করে দেবো বলতে তুমি বলতে চাইছো এখানে যেমন টোটাল কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি 12, এখানে টোটাল কোয়ান্টিটি দেখতে পাচ্ছি 8। সেই হিসেবে তুমি এই 8 আর 12কে কমন ফ্যাক্টর ধরে, মানে ধরো এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা 24 চলে আসবে, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 24 চলে আসবে। তুমি এটা বলতে চাইছো, তাই তো? না না, ওইটা বলতে চাই না। মানে এখানে ইকুয়াল কোয়ান্টিটি মানে বলেছে, মানে উপরেরটাকেও আমাকে মানে 12 × 8 করতে হবে, নিচেরটাকে 8 × 12 করতে হবে। দেখো তুমি তবে তুমি যাই করো না কেন, আলটিমেটলি ইকুয়াল করার উদ্দেশ্য হচ্ছে ওটাকে এলসিএম নিয়ে করা। তো এলসিএম নিয়ে তুমি 12 × 8 করলে 8 × 12 = 96, এটাও 8 × 12 = 96 এরকম আসবে। সেটাও যা, আমি যেটা করেছি এটাও তাই, দুটোতেই দেখো টোটাল কোয়ান্টিটিটা 24 আর 24 এসছে। আলটিমেটলি হুম, ওটা এলসিএম নিয়ে করতে হবে, ব্যাপারটা একই, ঠিক আছে? মানে তুমি মোদ্দা কথা এই প্রসেসটাই বলতে চাইছো, তাই তো? হ্যাঁ, দিয়ে এবার রেশিও ব্যালেন্স মানে ওই 8 দিয়ে তার মানে 7:5 কে গুণ হবে, হুম হুম হুম। আর 8 দিয়ে তার মানে হ্যাঁ 5 এবার আমি এখানে 2 দিয়ে গুণ করেছি, ব্যাপারটা একই হবে। 7 × 2 = 14 করলে আয়রন পাবো কত? আয়রন এখানে 14 পাবো। মানে আয়রনের ফ্যাক্টরটা যদি বলি, মানে আয়রন বাই সিলভার এরকম যদি করি, তাহলে এটার জন্য আয়রন পাবো 14, আর এখানে 3 দিয়ে এটার জন্য 3 × 5 = 15, এটা হয়ে গেল টোটাল আয়রন। সিলভার এখানে 5 × 2 = 10 হচ্ছে সিলভার পেলাম, আর এখানে 3 × 3 = 9 হচ্ছে এখানে সিলভার পেলাম, তাই তো? তাহলে 15 × 10 = 25 হচ্ছে 29, আর এটা 10 আর 9 19, তাহলে 29:19 এরকম একটা তুমি বলছো হিসাব আসছে, তাই তো? হুম। এইটা একটা, অবভিয়াসলি এটা একটা ভালো মেথড হতে পারে, একদম নট ব্যাড, যেহেতু এখানে সমান পরিমাণে আমরা এটাকে ইকুয়াল মানে মিশানো হচ্ছে।
এটা হতে পারে। হুম। তাছাড়া যেটা আমরা একটা কমন মেথড শিখেছি, আমরা কিন্তু অ্যালিগেশন মেথড এখানে লাগাতে পারি, নাকি না? আমরা এখানে অ্যালিগেশন মেথডও কিন্তু কাজে লাগাতে পারি। তো এটা তো হলোই। অ্যালিগেশন মেথড যদি ট্রাই করে দেখি, তাহলে এ আর বি দুটো আমরা এখানে অ্যালয় মানে নিলাম, দুটো এখানে ধাতু আমি নিলাম, মেটাল নিলাম, ঠিক আছে, ভালো কথা। কি বলেছে, এবার আমরা হয় আয়রন অথবা সিলভার যে কোনো একটার আমরা ফ্র্যাকশন ধরে করব। আমরা আয়রনের ফ্র্যাকশনটা ধরে করছি। তাহলে আয়রনের ফ্র্যাকশন এই প্রথমটাতে কত, 7/12, 7/12 এরকম হবে। আর অ্যালয় বি তে আয়রন কত আছে, 5/8, 5/8 এই প্রপোর্শনে আছে, ভালো কথা। দুটোকে যখন আমি মিক্স করছি, তখন বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে নতুন ধাতুতে তোমার হচ্ছে আয়রন আর সিলভারের কি ফ্যাক্টর থাকবে। সেটা আমরা জানি না নতুন ধাতুতে কি থাকবে। তো সেটা আমরা আপাতত জাস্ট ওটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, সামথিং এক্স ধরে নিচ্ছি, ভালো কথা। এবার আমরা করেছিলাম নর্মালি কিরকম, 7/12 আর 5/8, এই দুটোর মধ্যে কোন ফ্র্যাকশনটা ছোট কোনটা বড় সেটা আমাকে বিচার করে দেখতে হবে। সেই অ্যাকর্ডিং আমরা কম্পেয়ার করে বার করতে পারবো। তো 7 আর 12, 7/12, 5/8, বলো তো কোন ফ্র্যাকশনটা ছোট? কে বলতে পারবে? 7/12 আর 5/8 মধ্যে কোন ফ্র্যাকশনটা বড় কোন ফ্র্যাকশনটা ছোট? এটা কিন্তু সিম্পলিফিকেশন কোশ্চেনের মধ্যেও পড়ে যাবে, সিম্পলিফিকেশনের কনসেপ্টের সঙ্গেও জড়িত এটা। 8/12 হ্যাঁ, 5-8টাই বড়। 5/8 বড়, আচ্ছা 5/8 বড় বা 7/12 ছোট, এটা বলছে সবাই। ওকে, তাহলে দেখা যাক কি হচ্ছে। এটা প্রথম কথা বোঝার একটা সহজ উপায় আমরা বলেছিলাম কি, যে নিচের যে মানে হরগুলো আছে সেগুলোকে সমান করতে হবে। তো দেখো, এটাকে যদি উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা নিচে আসছে 24, এখানে উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসছে 24, ঠিক আছে। তাহলে এটা পাবো 14, এটা পাবো 15। তো অবভিয়াসলি এই ফ্যাক্টরটা দেখো 15-র ভ্যালু বড় 14-র থেকে, তাহলে এই ফ্যাক্টরটা বড় হচ্ছে। তো এটা বড় মানে এই সাইডে 5/8 মাইনাস এক্স এরকম হবে, আর এইখানে এটা ছোট মানে উল্টো সাইডে এক্স মাইনাস 7/12 হবে। ছোটটা মাইনাস হবে আর বড়টার থেকে মাইনাস হবে এটা। আর মজার বিষয়, আমাকে বলা হয়েছে এ আর বি কি হয়েছে, সমান পরিমাণে মেশাচ্ছি, দুটো ধাতুকে আমি সমান পরিমাণে নিয়েছিলাম। অর্থাৎ এই এ আর বি এর এই যে রেশিওটা পেলাম, এটাও কি হবে, পরস্পর সমান হবে, মানে 5/8 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 7/12 এরকম হয়ে যায়, ঠিক আছে। তাহলে এক্সটা এদিকে গেলে এটা 2x হবে, আর এটা কত আসবে, এটা 5/8 প্লাস 7/12 এরকম কিছু একটা হয়ে যাবে। এটাকে যদি আমি 24 ধরি, তাহলে উপর নিচে 3, মানে 3×5 = 15 একটা আসলো, এটা 12×2 = 24, 7×2 = 14 একটা আসলো, তাহলে 15×25 = 29, তাহলে 29 মতন আসছে। আর এটা কত আসছে, 2x, মানে 2x মানে এটা এখানে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি আমি, 29/48 এরকম কিছু একটা পাচ্ছি, রাইট, 29/48। আর এই এক্সটা কি ধরেছিলাম আমি, আমি নতুন যে মিশ্র ধাতুটা তৈরি হয়েছিল সেখানে আয়রনের আমি ফ্র্যাকশন ধরেছিলাম, আয়রন। তাহলে আয়রনের প্রপোর্শন কত হচ্ছে, আয়রনের প্রপোর্শন হচ্ছে 29, 29। আর টোটাল কত আছে, টোটাল আছে 48, তাহলে সিলভারটা আমি বার করতে পারবো। সিলভার কত হবে, এই 48 থেকে 29 বাদ দিলে পেয়ে যাবো সিলভার। 48 থেকে 29 গেলে কত হচ্ছে, 28, আর এটা 19 হয়ে যাচ্ছে, 29 আর 19। তাহলে আলটিমেট আয়রন আর সিলভারের রেশিও কত পাচ্ছি, 29:19 আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো সুশোভন প্রথমে যেটা বলেছিল একদমই ঠিক, আমরা এই মেথডে করলে এটা সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বার করে নিতে পারবো। এবার যেহেতু এইখানে বলা হয়েছে যে এ আর বি দুটো ধাতু সমানভাবে সমান পরিমাণে নেওয়া হচ্ছে, সেই জন্য কি হচ্ছে ব্যাপারটা, আমরা এই পরিমাণটাকে, যেমন আয়রন আর সিলভার তার রেশিওটা আমি মেটাল এ তে পেলাম, সেখান থেকে 7 আর 5-এর রেশিও থেকে আমি টোটাল কতটা আছে, টোটাল পরিমাণ কতটা সেটা আমরা বার করে নিতে পারলাম। একইভাবে বিতে, বিতে আয়রন আর সিলভারের রেশিও থেকে টোটাল কতটা আছে সেটা আমরা বার করে নিতে পারলাম। এবার দুটো যে টোটাল অ্যামাউন্ট, এই টোটালের জায়গাটাকে আমাকে সমান সমান করে নিতে হবে, কারণ আমি এ আর বিটাকে সমান সমান পরিমাণে মিশ্রিত করছি। এবার দুটোকে যদি সমান সমান করে নিই, তাহলে সেই হিসাবে আয়রন কতটা সিলভার কতটা সেটা পেয়ে যাচ্ছি, টোটাল আয়রন এখান থেকে পেয়ে যাচ্ছি, টোটাল সিলভার এখান থেকে পেয়ে যাচ্ছি। দুটোর রেশিও নিলে পরে 29:19 আমার বেরিয়ে যাচ্ছে ডাইরেক্টলি। এবার যদি অনেক ক্ষেত্রে হয় না, তো সমান সমান তো বলে না, হয়তো বলা হলো 5:4 বা সামথিং কিছুটা রেশিও বলে দিল যে এই রেশিওতে মেশানো হচ্ছে, তখন আমরা কি করতে পারি, তো তখনকার সিচুয়েশনটাকে ব্যালেন্স করার জন্যই তখন আমাদের এই অ্যালিগেশন মেথডের সহযোগিতা নিতে হবে। কিন্তু সব জায়গাতেই অ্যালিগেশন কাজে লাগাতে হবে না, এখানে অ্যালিগেশন লাগিয়েও কোশ্চেনটা হবে,
আবার প্রথমকার যে মেথডটা করলাম সেটা লাগিয়েও হবে। কিন্তু দেখা যাচ্ছে প্রথমকার পদ্ধতিটাতে আমরা অনেক স্মার্ট এবং অনেক কনভিনিয়েন্ট ভাবে, অনেক ফাস্টার ম্যানারে আমরা উত্তরটা বার করতে পারছি। উত্তর দুই ক্ষেত্রেই সমান আসবে। দুটো প্রক্রিয়ায় দেখানো হলো, কার বুঝতে সমস্যা হচ্ছে আমাকে জানাও। সবাই বুঝতে পারলে? ওকে, সবাই চুপচাপ আছে বলে আশা করছি সবাই বুঝতে পেরেছে। তো তাহলে এই গেল আলোচনা। ঠিক আছে, তাহলে আজকের যে নতুন টপিক, সেই টপিকটা আমরা তাহলে শুরু করি। আজকের আমরা যে টপিকটা ধরবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো প্রথমে আমরা এসআই বা সিম্পল ইন্টারেস্ট দিয়ে শুরু করি। সিম্পল ইন্টারেস্ট, এই টপিকগুলো অলরেডি আমাদের 1.0 যে ব্যাচ, সেই ব্যাচে অলরেডি করানো আছে। তো তোমাদের সবাইকে রেকমেন্ড করবো যে সেই ভিডিওস গুলো একবার ভালো করে দেখতে, কারণ সেখান থেকে অনেক জিনিস এমন আছে প্রথমবার দেখলে হয়তো তোমরা নিজেরাই বুঝে যাবে। ওকে, তো চলো আজকে আমরা আলোচনা করি এসআই। আচ্ছা, ইন্টারেস্ট মানে কি আমরা কি জানি? সবাই একটা বেসিক আইডিয়া সবারই আছে, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। ওকে, সুদ কখন আমরা কাজে লাগাই, কখন সুদের ব্যাপারটা আসে? যখন আমরা কারো কাছ থেকে টাকা ধার নিই। স্পেশালি সুদের কারবার, সাধারণত মানুষজন পার্সোনালি যদি সুদের কারবার করে সেটা খুব একটা ভালো নজরে আমরা দেখি না, সেটা খুব একটা ভালো প্র্যাকটিস নয়ও। হুম, কারণ আনফেয়ার অনেক ব্যাপার স্যাপার থাকে। মহাজনী কারবার যেটাকে বলা হয়। এখানে আমরা যেহেতু ব্যাংকিং এর প্রিপারেশন করছি, ফাইন্যান্স সেগমেন্টের আমরা আলোচনা করছি, তাই আমরা ইন্টারেস্ট বলতে আমরা ব্যাংক ব্যাপারটাকেই এক্সাম্পল হিসেবে নেব। তো ইন কেস অফ আ ব্যাংক, যখন আমরা ব্যাংক থেকে কোনো লোন নিই, ব্যাংক হয়ে গেল বা এখন যে যত ফাইন্যান্স অর্গানাইজেশন গুলো হয়ে গেল, ফাইন্যান্সারের কাছ থেকে আমরা যে লোন নিই, তো ফাইন্যান্সার কি করে? সাপোজ আমি 50,000 টাকা লোন নিয়েছি, ঠিক আছে? ফাইন্যান্সারের কাছ থেকে লোন আমাকে দিল, আমাকে আবার কি করতে হবে? এই লোনটা রিপেমেন্ট করতে হবে, ফাইন্যান্সারকে ফেরত দিতে হবে। এবার 50,000 নিয়ে আমি যদি 50,000ই ফেরত দিই, তাহলে এই যে ব্যাংক বা ইনস্টিটিউটের প্রফিট কি থাকলো? তার লাভটা কি? সেই যে টাকাটা আমাকে দিল, সাপোজ দেখা যাচ্ছে আমি এই টাকাটা 2 বছরের জন্য নিলাম, তো 2 বছর পরেও আমি 50,000 টাকাই ফেরত দিচ্ছি, তাহলে ওর লাভটা কি থাকলো? কি পারপাস ওর আমাকে 50,000 টাকা দিয়ে হেল্প করার? এই লাভটাই হচ্ছে ইন্টারেস্ট বা আগ্রহ, যাই ভাবে ধরো না কেন, তো সেটাই হচ্ছে ইন্টারেস্ট। তো এখানে একটা কিছু পার্সেন্টেজ ওরা আমাকে চাপাবে ইন্টারেস্ট হিসেবে, মানে এই যে 50,000 টাকা আমি লোন নিলাম, এই টাকাটার ভিত্তিতে কিছু ইন্টারেস্ট হবে, কিছু সার্টেন পার্সেন্টেজ হবে, এবং কত বছর বা কত টাইমের জন্য আমি টাকাটা ধার নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট কত হবে। আমি যখন পে করব, তখন এই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটোকে একত্রে আমি ওকে রিপে করব। এই প্রিন্সিপালটা তো 50,000, ও তো আসল যেটা সেটা তো পাচ্ছেই, ভালো কথা। তার সঙ্গে এক্সট্রা যে ইন্টারেস্টটা পাচ্ছে, এইটাই হচ্ছে তার প্রফিট। ওকে, ব্যাংক এভাবেই প্রফিট করে। এবার দেখা যাচ্ছে তুমি ব্যাংকে কোনো ডিপোজিট রাখছো। ডিপোজিট রাখছো কিরকম? আমরা করি না ব্যাংকে, আমরা আরডি করি বা ফিক্সড ডিপোজিট করি, এফডি করি। তোমার দেখা যাচ্ছে মোটামুটি 20 লাখ টাকা মতন রয়েছে, সাপোজ 20 lakhs। এটা কেউ ডিপোজিট করেছে, ফিক্সড করে দিয়েছে, এফডি করে দিয়েছে, একটা এফডি করেছে। এবার কি করছে? তুমি এই টাকাটা কাকে দিচ্ছ? তুমি এই টাকাটা দিচ্ছ ব্যাংককে, রাইট? তুমি এই টাকাটা ব্যাংককে দিচ্ছ। এবার ব্যাংকের কাছে তুমি দেখা যাচ্ছে টাকাটা জমা রাখছো, 5 years এর জন্য তুমি টাকাটা জমা রাখছো, একটা স্কিম করে জমা রাখছো। ব্যাংক বলছে 5 বছরের জন্য টাকাটা আপনার হয়ে গেল লক, আপনি 5 বছরে টাকাটা কিন্তু আর তুলতে পারবেন না আমাদের কাছ থেকে। আর তুমি যদি বলো তুলতে পারবো না, তো তোমাকে তো কিছু বেনিফিট দিতে হবে ব্যাংককে, ব্যাংক তোমাকে কিছু তো সুবিধা দেবে, তবেই না তুমি বলবে যে হ্যাঁ ভাই আমার টাকাটা না তুলে লাভ আছে। সেই যে সুবিধাটা ব্যাংক তোমাকে যেটা দেয়, সেটাও হচ্ছে ইন্টারেস্ট, রিটার্নস। এখানেও ব্যাংক তোমাকে একটা ইন্টারেস্ট পে করে, যেটা আমরা বলি এর বিভিন্ন ফর্ম হয়। এর হচ্ছে তোমার আরআইপি হয়, যেটাকে রিইনভেস্টমেন্ট প্ল্যান বলে, এমআইএস হয়, ঠিক আছে, বা কিউআইএস হয়, মানে মান্থলি ইনস্টলমেন্ট স্কিম অথবা কোয়ার্টারলি ইনস্টলমেন্ট স্কিম। দেখবো অনেকে এমআইএস করে, এমআইএস ব্যাপারটা খুব প্রচলিত একটা কথা, চলতি কথা, যে এত টাকা ফিক্স করলাম, লাখে 700 টাকা বা 500 টাকা বা 600 টাকা, এই হিসাবে এমআইএস এর একটা বেসিক ক্যালকুলেশন আছে। তো আমরা দেখবি এমআইএস করি, যে এত টাকা আমি ব্যাংকে এমআইএস করে রাখলাম, প্রতি মাসে মাসে ওই টাকাটার ইন্টারেস্ট যেটা হয় সেটা আমার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে।
বয়সকালে মানুষজন অনেকে এই ধরনের স্কিমস ইউজ করে, সিনিয়র সিটিজেন্সরা বিশেষ করে এরকম কিছু স্কিমস থাকে ইত্যাদি ইত্যাদি। এবার এখানে হচ্ছে তোমার আগ্রহ, কাস্টমারের আগ্রহ, যে কারণে হচ্ছে আমরা ইন্টারেস্ট পাই। এবার এই যে ইন্টারেস্টটা, এটাই হচ্ছে তোমার মানে এই সিস্টেমেই চলে। এবার ইন্টারেস্ট দু রকমের, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর আরেকটা হয় তোমার সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, দু রকম ইন্টারেস্ট। দুটোর মধ্যে কি তফাৎ সেটা আমরা আলোচনা করে দেবো একটা বেসিক একটা ইয়েতে। আচ্ছা, তার আগে এই যে স্ট্রাকচারটা বললাম, যেহেতু তোমরা সবাই ব্যাংকিং এর প্রিপারেশন করছো, ইয়ে বাদ দিয়ে, আমাদের ছুটি বাদ দিয়ে বাকিরা সবাই ব্যাংকিং এরই প্রিপারেশন করছে, তো সেক্ষেত্রে একটা আইডিয়া বলে রাখি। আচ্ছা, কখনো তোমরা ভেবে দেখেছো যে ব্যাংক কি করে চলে, ব্যাংক প্রফিট কি করে কামায়? সুশোভন হয়তো জানতে পারে, বাকিরা? জানি তো। হ্যাঁ, ও জানবে ডেফিনেটলি। হ্যাঁ, আচ্ছা, বাকিরা বাকিরা বলতে পারো ব্যাংক কি করে প্রফিট কামায়? একটা ব্যাংকে যে এমপ্লয়িজরা কাজ করে, আমরা যে ব্যাংকে কাজ করছি, যে এমপ্লয়িজরা আছে, তাদের স্যালারি কোত্থেকে আসে? গভর্নমেন্ট এসে দিয়ে দেয়? নাও, টাকা নাও। গভর্নমেন্ট জাস্ট হচ্ছে ব্যাংকের ওনারশিপ হোল্ড করে, মালিক, মালিকানা হোল্ড করে। ও অন্য কোনো রেসপন্সিবিলিটির মধ্যে নেই। ও ডাইরেক্টলি ব্যাংকের এমপ্লয়ীদেরকে স্যালারি দেয় না। হুম। তাহলে স্যালারি কোত্থেকে আসে? ব্যাংকের যত এক্সপেন্ডিচার, এক্সপেন্স, সেগুলো কোত্থেকে আসে? যত অন্যান্য গভর্নমেন্ট অফিস লাইক রেলওয়েজ হয়ে গেল বা পোস্ট অফিস হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি যত গভর্নমেন্ট সেক্টরস গুলো আছে, সেগুলোতে গভর্নমেন্ট কিন্তু ডাইরেক্ট খরচা দেয়। কিন্তু ব্যাংকের কোনো ব্রাঞ্চ ওপেনিং হলো বা ইত্যাদি যা কিছুই হলো, সেটা কোত্থেকে আসে? ব্যাংকের ওন ফান্ড থেকে আসে, ব্যাংকের নিজস্ব ওন ইনভেস্টমেন্ট এর থেকে আসে। ঠিক যেমন একটা কোম্পানি রান করে, ঠিক সেরকম করেই ব্যাংক চলে। তো কোনো আইডিয়া আছে যে ব্যাংক কি করে প্রফিট আর্ন করতে পারে, কি করে প্রফিট কামায়? কাস্টমাররা তো টাকা যদি ডিপোজিট রাখে, তো কাস্টমারকে তো ব্যাংক আবার ইন্টারেস্ট দেয়। তুমি যদি ফিক্সড ডিপোজিট করো, আরডি করো, তাহলে একটু বেশি ইন্টারেস্ট পাবে। সিনিয়র সিটিজেন হলে আরো বেশি ইন্টারেস্ট পাবে। আর তুমি যদি নর্মাল জাস্ট সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখো, সেভিংসে টাকা ফেলে রাখা মানে কি, কোনো লক থাকে না ব্যাপারটা। তোমার সেভিংসে 20 লাখ টাকা এমনিই পড়ে আছে, তুমি সেখান থেকে 5 টাকাও তুলতে পারো, 500 টাকাও তুলতে পারো, 5,000 টাকা, 5 লাখ টাকা, যা খুশি তুমি তুলতে পারো, যখন তখন যে কোনো মোমেন্টে তুমি জাস্ট মানে যাবে, তুলে নিয়ে চলে আসবে। সেক্ষেত্রে ইন্টারেস্ট একটু কম দেয়, যেহেতু তোমার হাতে সুবিধা আছে যে যখন তখন তুমি টাকা তুলতে পারো। তো ব্যাংক প্রফিট কি করে কামায়? আচ্ছা, কেউ, সবাই মিউট করে আছে, কারোর কোনো আইডিয়া হচ্ছে না? একদমই কি ধারণা নেই? আহ, দাদা আমার মনে হয় যে কাস্টমাররা যে ইন্টারেস্ট দেয় বা যা মানে ব্যাংকের যে ওনার তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, তারা বিভিন্ন স্টক মার্কেটে টাকা লাগায় বা এসব করে প্রফিট পায়। দ্যাটস এ তো পয়েন্ট। এইসব মিলিয়ে দ্যাটস এ গুড পয়েন্ট। ব্যাংক যে টাকাটা কাস্টমারের কাছ থেকে ডিপোজিট হিসেবে পায়, সেই টাকাটা ব্যাংক কি করে, রিইনভেস্ট করে, এবং সেখান থেকে ব্যাংক প্রফিট আর্ন করে। এটা একটা ভালো পয়েন্ট, বাট এটা একটু অ্যাডভান্সড হয়ে গেল। হ্যাঁ, মানে এটা এটা তুমি যেটা বললে খুব অ্যাডভান্সড অ্যান্সার হয়ে গেল, খুব ভালো অ্যান্সার, আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি যদি একদম বেসিক একটা স্ট্রাকচারে বলি, একদম বেসিক স্ট্রাকচার, একদম পুরোনো সময় থেকে ব্যাংক যেভাবে চলে আসছে, কারণ পুরোনো সময় তো স্টক মার্কেট ছিল না, অথচ ব্যাংকের এক্সিস্টেন্স কিন্তু বলতে গেলে প্রায় 1600 খ্রিস্টাব্দ থেকে, 1600 থেকে। সর্বপ্রথম ব্যাংক সম্ভবত ইটালিতে স্থাপন করা হয়েছিল, মেবি, ইফ আই এম নট রং। তো এত পুরোনো সময় থেকে ব্যাংক চলে আসছে। তো তাহলে তখন তো দাদা আমার মনে হয় যে মানে ব্যাংক যখন ছিল না তখনও যারা মানে ব্যবসায়ী ছিল তারা তো মানে লোন দিত, সেই লোন থেকে যে ইন্টারেস্ট আসতো সেখান থেকেই তাদের লাভ হতো, সেরকম ব্যাংকেরও হয়তো কাস্টমারদের থেকে যে ইন্টারেস্ট পায় সেখান থেকেই লাভ হয়। এক্স্যাক্টলি, তুমি ঠিক জায়গাতেই আছো, তোমার ধারণাটা একদমই ঠিক। একটা খুব সহজ একটা সিম্পল স্ট্রাকচার দেখাচ্ছি। ধরো, দিস ইজ মি, আ ব্যাংক, ঠিক আছে, আমি ধরো একটা ব্যাংক, ওকে। হ্যাঁ, মজার বিষয় কি জানো তো, এই ধরো আমি ব্যাংক স্টার্ট করেছি, তো
একটা পেড আপ ক্যাপিটাল হয়। মানে আমি কিছু টাকা ব্যাংকে ইনভেস্ট করছি, কারণ কিছু তো টাকা আমার লাগবে অবশ্যই, বিল্ডিং বিল্ডিং তৈরি করা, সেট আপ করা, এমপ্লয়িজ রাখা, কাজ করার জন্য কিছু টাকা তো লাগবে। কিন্তু ব্যাংকের মেন ফান্ড সেটা কিন্তু আমি আমার পকেট থেকে লাগাতে পারবো না পুরোটা। যেমন নয় যে ভাই আমি আছি, আমার সঙ্গে আরো দুটো বন্ধু আছে যারা আমার সঙ্গে পার্টনারশিপ করেছে, চলো আমরা সবাই মিলে 500 কোটি লাগিয়ে দিলাম, প্রচুর পয়সা আমাদের। এটা কিন্তু সিস্টেম নয়। ব্যাংকের প্রাথমিক শর্তই হচ্ছে পাবলিকের কাছ থেকে ডিপোজিট নিতে হবে। পাবলিক, ওকে। পাবলিক বলতে কারা? দেখা যাচ্ছে আমার বিভিন্ন কাস্টমার আছে, এই কাস্টমার আছে, ঠিক আছে, ভালো কথা। এবার কেউ দেখা যাচ্ছে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছে, কেউ আরডি করেছে, কেউ এফডি করেছে। এইভাবে দেখা যাচ্ছে আমার কাছে মোটামুটি দেখা যাচ্ছে, খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 10 লাখ, 10 লাখ টাকা আমার কাছে দেখা যায় ডিপোজিট আছে, ঠিক। এবার আমি দেখা যাচ্ছে এই 10 লাখ টাকার উপর আমি দেখা যাচ্ছে 5% আমি কাস্টমারকে পে করব, ইন্টারেস্ট দেবো কাস্টমারকে, কারণ ওরা আমার ডিপোজিটার, ওরা আমার কাছে টাকা রেখেছে, 5% দেবো। আচ্ছা, 10 লাখের 5% কত হয়? খুব সহজ অ্যান্সার, কে দিতে পারবে? জিরো গুলো লিখেও দিলাম বোঝার সুবিধার্থে। 10 লাখ টাকার 5% কত হবে? এই অ্যান্সারটা না দিতে, এটা তো ম্যাথস, এটা কেন দিতে পারছে না কেউ? 50,000। একদম সিম্পল, 50,000 হবে। কাস্টমারকে আমি কত ইন্টারেস্ট পে করলাম? 50,000 আমি কাস্টমারকে পে করলাম, মানে আমার এন্ড থেকে ব্যাংক কত টাকা দিল? 50,000 টাকা বেরিয়ে গেল, ভালো কথা। এবার শুধু তো ডেপোজিটার আমার কাছে আছে তা তো না, এরা হচ্ছে ডেপোজিটার্স। শুধু তো ডেপোজিটার্স আছে তারা তো নয়, আমার কাছে লেন্ডার্সও আছে, যারা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। এবার এই যে 10 লাখ টাকা, এই টাকাটাই দেখা যাচ্ছে আমি কি করছি, ধরো তোমরা আমাকে 10 লাখ টাকা রাখতে দিয়েছো জমা, আমি বললাম তোমাদেরকে 5% ইন্টারেস্ট দেবো, তার মানে কি তোমাদের টাকা তোমাকে ফিরিয়ে দেবো, প্লাস টোটাল 50,000 এক্সট্রা আমি ইন্টারেস্ট দেবো। আর বহুজন বাদ দাও, দেখা যাচ্ছে একজনই ডিপোজিটার আছে আমার কাছে, একজন, তাহলে একজনের এক্সাম্পল দিলে সুবিধা হবে। সাপোজ রাজন না, রাজন না প্রচুর বড় লোক, প্রচুর পয়সা আছে ওর কাছে, ও 10 লাখ টাকা আমাকে দিয়েছে। আমি বললাম তোমাকে, তুমি টাকাটা 1 বছর আমার কাছে রাখো, 1 ইয়ার, আমি তোমাকে 50,000 ইন্টারেস্ট দেবো, 5% রেট অফ ইন্টারেস্ট দেবো, 50,000 মতন তুমি এখানে নিয়ে যাও। রাজন না দেখছে খুব ভালো, আমার 10 লাখ টাকা ফালতু পড়ে আছে, আমি এখানে জমা রাখলাম, 50,000 টাকা 1 বছর বাদে আমি এক্সট্রা পাবো, 10 লাখ 50,000 টাকা আমি নিয়ে নেবো, 10.5 লাখ টাকা মতন পেয়ে যাবো। আর আমি কি অতই বোকা? এই 50,000 আমি ওকে দেবো কোত্থেকে? আমি তো আমার পকেট থেকে 50,000 দেবো না, তাই তো নয়? আমার তো অত শখ লাগেনি যে শুধু শুধু টাকাটা রেখে 50,000 দিয়ে দিলাম, তা নয়। আমি এই টাকাটা মার্কেটে রোল করব, কি করে? এবার আমার কাছে দেখা যাচ্ছে এসছে, কে এসছে আমার কাছে? আমার কাছে অদৃশা এসছে সাপোজ। ও বলেছে আমি তোমার থেকে লোন নেবো। বেশ, খুব ভালো, তুমি লোন নাও, বাট আই উইল চার্জ ইউ 9% রেট অফ ইন্টারেস্ট, আমি তোমার থেকে 9% ইন্টারেস্ট নেবো। এবার বলো, 10 লাখ টাকা যদি লোন দিই, 10 লাখের 9% কত হবে? 90,000, রাইট? 90,000। এই 90,000 রাজন্যা আমাকে পে, এই সরি অদৃশা আমাকে পে করবে, মানে ব্যাংককে পে করবে, রাইট? তাহলে আমি অ্যাজ আ ব্যাংক 50,000 আমি ডেপোজিটার, মানে রাজন্যাকে আমি ফেরত দেব। আর অদৃশার কাছ থেকে 90,000 আমি, ও যেহেতু আমার থেকে ধার নিচে, 90,000 ইন্টারেস্ট আমি কালেক্ট করব। তাহলে আমি পেলাম 90,000। 10 লাখ টাকা কিন্তু এখানে ফিক্সড, কারণ যে যাকে আমি টাকা ধার দিয়েছি সে তো আসল আমাকে শোধ করছেই, আর আমার কাছেও যে টাকা জমা রেখেছে তাকে আসলটা আমি দিচ্ছি, তাই 10 লাখটা ফিক্সড। প্রিন্সিপাল এখানে কিন্তু কোনো ডিফারেন্স ক্রিয়েট করছে না, মেন খেলাটা হচ্ছে ইন্টারেস্টের খেলা। এবার লোন দিয়ে আমি 90,000 টাকা ইন্টারেস্ট কালেক্ট করছি, আর ডিপোজিট যে আছে, ডিপোজিটার যে আছে, তাকে আমি 50,000 টাকা ইন্টারেস্ট আমি পে করছি। এই 90,000 থেকে 50,000 বাদ দিলে কত পড়ে থাকছে বাবা? 40,000 পড়ে থাকছে। এই 40,000 যেটা পড়ে থাকছে, এটাই হচ্ছে আমার প্রফিট। এই টাকাটা হচ্ছে আমি প্রফিট হিসেবে পেলাম। একইভাবে যদি দেখো ম্যাথামেটিক্স এর কনসেপ্ট যেটা আমরা করে এসেছি পার্সেন্টেজে, এই যে 5% দিচ্ছিল, মানে 5% আমার মাইনাস হচ্ছে, আমার পকেট থেকে 5% বেরোচ্ছে, 9% আমার পকেটে ঢুকছে, তাহলে এই ডিফারেন্স কত? 4%। 10 লাখের 4% কত হয়? ডাইরেক্ট 40,000ই তো হয়, হ্যাঁ কি না? মেলানো গেল পুরো ব্যাপারটা। এইভাবে একটা ব্যাংক প্রফিট কামায়, এটা খুব বেসিক একটা সহজ সরল এক্সাম্পল দিলাম। এর মধ্যে আরো অনেক কমপ্লেক্স নেটওয়ার্কস আছে, অনেক জিনিসপত্র আছে, ইত্যাদি ইত্যাদি, বাট এটা একটা খুব বেসিক স্ট্রাকচার।
এর মধ্যে আরো অনেক কেস আছে। এবার দেখা যাচ্ছে অদৃশ্য লোন নিয়ে পরে হাওয়া হয়ে গেল, এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, ও আমাকে লোন পে করলো না, ও ফেরার হয়ে গেল 10 লাখ টাকা নিয়ে পরে। এবার আমি কি করব? এবার এরকম স্মল স্কেল এক্সাম্পলে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আমার ব্যাংক ডুবে গেল, দেউলিয়া হয়ে গেলাম আমি। কি আর করবো, কিছু করার নেই, আমি ডুবে গেলাম। কিন্তু এরকম করে হয় না, অনেক রকম ব্যাপার আছে। এনপিএ যাতে না হয়, লোন যাতে ঠিক করে রিপেমেন্ট হয়, সেগুলোর জন্য অনেক ট্র্যাকিং এর ব্যাপার আছে, সেগুলো পরের কথা, ওগুলো তোমরা ব্যাংকার হলে পরে জানবে, এগুলো এখন অত জেনে লাভ নেই। তো আমরা মেন টপিকে ফিরে আসি, যেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। তো এটা গেল ইন্টারেস্টের মেন পারপাস। ইন্টারেস্ট আমরা কেন ইউজ করি? এই অনেকে মাঝে মাঝে বলে না যে এতদিন পার হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কোথায় কাজে লাগছে আমি আজও বুঝতে পারলাম না। তো সেইটা যাতে না হয়, ইন্টারেস্ট কোথায় কাজে লাগে সেটা যেন আমরা বুঝতে পারি, সেটার জন্য এইটুকুনি একটা গল্প আলোচনা করলাম। ওকে, তো চলো আমরা এবার দেখি ইন্টারেস্ট দু রকমের, একটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই। এবার দুটোর মধ্যে তফাৎটা কি হয়? তফাৎটা দেখো কি হয়। ধরো এই একই গল্পতে ফিরে আসি, এই ধরো ছোট একটা অ্যামাউন্ট ধরছি, 1000 টাকা। 1000 টাকা দেখা যাচ্ছে প্রিন্সিপাল, আর এখানেও দেখা যাচ্ছে 1000 টাকা মতন প্রিন্সিপাল। দু জায়গাতেই রেট অফ ইন্টারেস্ট সমান 5% পার ইয়ার অথবা পার অ্যানাম, মানে প্রতি বছরে 5% করে। তাহলে কথা এই অ্যাকর্ডিং দেখা যাচ্ছে আমার 3 বছরের জন্য টাকা আমি ধার দিয়েছি, ঠিক আছে? তাহলে কত টাকা আমার সুদ পাবো? তো 1000-এর 5% প্রথম বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার, ঠিক আছে? প্রথম বছরে 1000 টাকার 5% কত হয়, এটা আগে মাথায় রাখো। 1000-এর 5% করলে আমরা কত হবে? 50 টাকা। 50 টাকা হবে, অবশ্যই 50। এবার এসআই এর ক্ষেত্রে অনলি প্রিন্সিপাল পি, এটার ওপরেই তোমার হচ্ছে ক্যালকুলেশন হয়। মানে এই যে প্রিন্সিপাল কোনটা, প্রিন্সিপাল পি হচ্ছে 1000, এখানেও প্রিন্সিপাল পি হচ্ছে 1000। তো প্রিন্সিপাল 1000 টাকা, তার 5% 50 টাকা, তাহলে প্রথম বছরের সুদ কত হবে? 50 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত হবে? 50 টাকা। তৃতীয় বছরের সুদ কত হবে? 50 টাকা। এইভাবে যত বছরই ও রাখুক না কেন, প্রতি বছর 50 টাকা 50 টাকা 50 টাকা করে ওর সুদ পড়বে। অর্থাৎ প্রতি বছর এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট 1000 টাকা, তার উপরই 5% করে সুদ পড়তে থাকবে। এটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হয়? কম্পাউন্ড ইন্টারেস্টে কেবলমাত্র প্রথম বছরটাই হচ্ছে প্রিন্সিপালের উপর কাউন্ট থাকে, আর এখানে বাকি ক্যালকুলেশনটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটোর উপর হয়। মানে প্রথম বছর কত সুদ পড়বে? 50 টাকা সুদ পড়বে, ভেরি সিম্পল। এবার সেকেন্ড ইয়ার থেকে খেলা হবে সুদ। সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্টটা পড়বে সেটা কিন্তু আর শুধুমাত্র 1000 টাকার উপর পড়বে না, সেটা হবে প্রথম বছরের সুদ আর আসল দুটোকে মিলিয়ে, যেটা হচ্ছে 1000 টাকা প্লাস 50 টাকা, মানে 1050 টাকা। এই 1050 টাকার ওপর 5% হারে তোমার হচ্ছে সুদ পড়বে। 1050-এর 5% করলে যত হয়, কত হচ্ছে? 1050-এর 5% করলে তোমার একটা শূন্য কাটবে, 552 টাকা 50 পয়সা, 52.5, 52.5। এইটা হবে তোমার দ্বিতীয় বছরের সুদ। তৃতীয় বছর আবার কি হবে? এই যে 1050, তার সঙ্গে এই 52.5 কে অ্যাড করে দাও, কত হবে? 1050 প্লাস 50 করলে 1100, 1102 টাকা 50 পয়সা, মানে 1102.5। এইটা হয়ে যাবে তখন তোমার নতুন প্রিন্সিপাল। এর 5%-এর উপর ভিত্তি করে যেটা হবে সেটা এখানে ইন্টারেস্ট পড়বে। মানে যেটাকে আমরা বলি সুদের ওপর সুদ চাপা। মানে প্রথম বছর শুধুমাত্র প্রিন্সিপালের ওপর চেপেছিল, তারপরের বছর কি হলো? এই ইন্টারেস্ট যেটা পড়লো প্রথম বছরে, সেই ইন্টারেস্টেরও সুদ চাপলো, প্লাস প্রিন্সিপালেরও সুদ চাপলো। তারপরের বছর কি হলো? এই আগের প্রিন্সিপাল ইন্টারেস্ট প্লাস এই ইন্টারেস্ট, তার উপর সুদ চাপলো। এরকম করে কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা যত বেশি সময়ের জন্য আমরা রাখবো, মানে লোন নেব, তত বেশি আমাদেরকে সুদ চোকাতে হবে। ওকে, যে কারণে এখনকার দিনে দেখবে ইএমআই সিস্টেম হয়। ইএমআই সিস্টেমটা কিরকম করে চলে? ইএমআই সিস্টেমে দেখা যাচ্ছে তোমার 40টা তোমার ইএমআই হবে, 40 ইএমআই, প্রতি মাসে একটা করে। তো সেই হিসাবে 40 মাসের ইএমআই চোকাচ্ছ। তো ইএমআই এ কি হয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটোই হচ্ছে একই সাথে শোধ হতে হতে চলে। হতে করে প্রিন্সিপাল অ্যামাউন্টটাও আস্তে আস্তে রিডিউস হয়, আর প্রিন্সিপাল রিডিউস হতে থাকলে আস্তে আস্তে ইন্টারেস্টটাও রিডিউস হতে হতে জিরো হয়ে যায়। ওই হিসাবে ইএমআই ক্যালকুলেশন করা হয়। ইএমআই ক্যালকুলেশন আমাদের এই সিলেবাসের মধ্যে নেই, তো আমরা মাথায় নেব না ব্যাপারটাকে। আমরা জাস্ট সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটুকু দেখবো। আচ্ছা, এই ডিফারেন্সটা সবাই বুঝতে পারলে নাকি আমাকে একটু জানাও প্লিজ। হ্যাঁ। বোঝা গেছে আশা করছি। ওকে, বেশ। তাহলে এবার সিম্পল ইন্টারেস্টের উপর আমরা একটা
এক্সাম্পল দেখি। প্রথম কথা, সিম্পল ইন্টারেস্ট একটা ফর্মুলা হয়, সেটা জানা দরকার। সিম্পল ইন্টারেস্টের ইন্টারেস্ট ইজ ইকাল টু হয় পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে, সুদ কত, সুদ বার করার ফর্মুলা সেটা পি আর টি বাই 100। পি হচ্ছে এখানে প্রিন্সিপাল, মানে আসল টাকা। আর হচ্ছে আমার আর ওয়াই, মানে রেট অফ ইন্টারেস্ট, প্রতি বছর বা প্রতি মাসেও হতে পারে। টি হচ্ছে আমার টাইম পিরিয়ড, কত মাসের বা কত বছরের জন্য রাখা হয়েছে। আর বাই 100 তো আছে এটা, ঠিক আছে, এরকম ভাবে হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, একটা কোশ্চেন আমরা আলোচনা করি, এটা এক্সাম্পল হিসেবে দেখবো। if a money if a money becomes three times of itself, three times of itself after 10 years, after 10 years, find the rate of SI, মানে সিম্পল ইন্টারেস্ট। মানে বলতে কি চেয়েছে, বলছে যদি একটা টাকা 10 বছরে 3 গুণ হয়ে যায়, তাহলে সিম্পল ইন্টারেস্টের তোমার রেট অফ ইন্টারেস্ট কত, মানে বার্ষিক সুদের হার কত, এটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি এটি ধরতে পারি, প্রিন্সিপাল ধরে নিচ্ছি আমি 100, আর বলেছে ওই টাকাটা 10 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে। এবার 10 বছরে 3 গুণ হচ্ছে মানে কি, সুদে আসলে, সুদে আসলে যেটা হয় সেটাকে আমরা বলি এ বা অ্যামাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্ট মানে হচ্ছে তোমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে, তো 10 বছরে সুদে আসলে ওই টাকাটা 3 গুণ হয়ে যায়, মানে 100 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে সুদে আসলে ওটা তোমার 300 হয়ে যাবে। ঠিক, তাহলে টোটাল ইন্টারেস্ট কত পড়লো, 200 মতন আমার ইন্টারেস্ট পড়লো, হ্যাঁ কি না? ঠিক তো, 200 মতন ইন্টারেস্ট পড়লো, আর এটা কত বছরে পড়লো, 10 বছরের মধ্যে পড়লো। আচ্ছা, এবার একটা কথা বলি, তোমরা প্রথমে এক্সাম্পলে দেখলে সিম্পল ইন্টারেস্ট প্রতি বছরে কি হয়, সমান সমান হারে হয়, কারণ প্রতি বছরই প্রিন্সিপালের উপরই ইন্টারেস্টটা পড়বে, তাই প্রত্যেক বছর ইন্টারেস্টের পরিমাণ সমান হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার, প্রতি বছরে কত টাকা করে ইন্টারেস্ট পড়ছে সেটা আমরা বার করতে পারবো। টোটাল 200 টাকা ইন্টারেস্ট পড়েছে, আর টোটাল টাইম হচ্ছে 10 বছর, ডিভাইড করলে আমি বলতে পারি যে 20 পার ইয়ার। প্রতি বছরে কত করে পড়ছে, 20 টাকা করে পড়ছে, অর্থাৎ 100 টাকায় 20 টাকা ইন্টারেস্ট পড়ছে, রাইট? ভালো করে বুঝবো, 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, তাতে আমার ইন্টারেস্ট কত পড়ছে, 20 টাকার পড়ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, সিম্পল, রেট অফ ইন্টারেস্ট সমান হবে 20% পার ইয়ার, কারণ 100 তে কত টাকা পড়ে সেটাই আমার পার্সেন্টেজ, সেটা হয়ে গেল আমার 20% পার অ্যানাম পার ইয়ার, বা এটাকে পি এ পার অ্যানাম এরকম ভাবে লেখা হয়ে থাকে, এরকম করে আমরা বার করে নিতে পারবো। সবাই বুঝতে পারলে এটা? না বুঝতে পারলে বলো আমাকে, যে বুঝলাম না, কোন জায়গাটা প্রবলেম আমাকে জানাও। দাদা বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পেরেছে, তাহলে ওয়েল ডান। আমরা তাহলে এবার একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করব। হুম, আচ্ছা, আরেকটা টাইপ অফ কোশ্চেন দেখো, a certain sum of money, certain sum of money becomes 4 times of itself in 15 years at a certain simple interest rate. Okay, then calculate the time in which the sum will become
10 times of itself at same ROI মানে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, ভালো করে পড়ি। বলা হয়েছে a certain sum of money মানে কিছু পরিমাণ টাকা becomes 4 times of itself in 15 years 15 বছরে 4 গুণ হয় একটা সার্টেন সিম্পল ইন্টারেস্ট রেট, মানে কিছু রেট অফ ইন্টারেস্ট আছে, পার্সেন্টেজ আছে, তাতে করে 15 বছরে 4 গুণ হয়। Then calculate the time in which the sum will become 10 times of itself at same rate of interest. তাহলে কত সময়ে ওটা 10 গুণে পরিণত হবে, এটা আমাকে জানতে হবে। তো একটা জিনিস আমি বলি, আগের কোশ্চেনটাতে আমরা 100 ধরে করলাম, এটাতে একটু অন্যরকম ভাবে করবো যাতে করে সব রকম জিনিসের একটা আইডিয়া হয়। সাপোজ আমার প্রিন্সিপাল হচ্ছে পি, ভালো কথা, সুদে আসলে কত হচ্ছে 4 টাইমস হচ্ছে, মানে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে 4p হয়ে যাচ্ছে, ভালো কথা। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে 4p মাইনাস পি, 3p মতন ইন্টারেস্ট পড়ছে, হ্যাঁ কি না? এতদূর অব্দি বলা সবাই বুঝলেন? প্রিন্সিপাল হচ্ছে আমার পি হ্যাঁ, ধরেছি, 4 গুণ হচ্ছে মানে সুদে আসলে 4p হচ্ছে, সুদে আসলে যদি 4p হয় তাহলে ইন্টারেস্ট হচ্ছে 3p, ভালো কথা। এই 3p ইন্টারেস্ট কত বছর ধরে পড়ছে 15 বছর ধরে পড়ছে, তাহলে পার ইয়ার কত করে পড়ছে, পার ইয়ারের ইন্টারেস্ট যদি বার করি তাহলে 3p টোটাল ইন্টারেস্ট ডিভাইড বাই 15, এটা হচ্ছে আমার প্রতি বছরে কাটাকাটি করতে পারে 3 5 15 মানে p/5, তাই তো? p/5 এটা হচ্ছে, ভালো কথা। এবার এটা হচ্ছে আমার 1 বছরে এই ইন্টারেস্টটা পড়ছে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট যদি বার করতে চাই বলতে পারি প্রিন্সিপাল পি আর টি মানে 1 বছর লিখছি 1 ডিভাইড বাই 100, পি আর টি বাই 100, সেই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। 1 বছরের ইন্টারেস্ট কত p/5, বসিয়ে দাও p/5, পি আর পি কেটে দাও, কেটে দাও 20, তাহলে আর সমান কত আসলো আমার এখান থেকে 20% আসলো, 20%, হ্যাঁ কি না? 20% আসলো, তাহলে রেট অফ ইন্টারেস্ট পেলাম 20% পার অ্যানাম। এবার জিজ্ঞেস করেছে ক্যালকুলেট দ্য টাইম ইন হুইচ দ্য ইট উইল বিকাম 10 টাইমস অফ ইটসেলফ, মানে কত সময়ে 10 গুণে পরিণত হবে, মানে অ্যামাউন্টটা হচ্ছে আমার 10 টাইমস হবে, মানে 10p। আচ্ছা, অ্যামাউন্ট যদি 10p হয় তাহলে আমি বলতে পারি ইন্টারেস্ট হবে আমার 9p, বলতে পারি তো? সুদ হবে 9p, হ্যাঁ, কারণ প্রিন্সিপাল পিটা ফিক্স থাকছে। এবার একই ফর্মুলা কাজে লাগাও, পি ইন্টু পি আর টি বাই 100, পি ইন্টু আর, আর এর জায়গায় বসাও 20, নিচে করো 100, আর টিটাকে রেখে দাও টি, মানে কত টাইমের মধ্যে এই 10 টাইমস হবে সেটা আমি জানি না, বাট 10 টাইমস হওয়া মানে সুদ হবে 9p, তো সেই 9p ইন্টারেস্ট ইজিক্যাল টু ইন্টারেস্টের ফর্মুলাটা বসিয়ে দিলাম আমি, পি আর পি কেটে দিলাম, 20 5 100 কেটে দিলাম, টি সমান কত আসলো 5 9 45, তাহলে বলতে পারি 45 ইয়ার্স, 45 বছর টাইম লাগবে এটা হওয়ার জন্য। বোঝা গেল? হ্যাঁ। আগেরটা 100 ধরে করেছিলাম, এটা পি দিয়ে করলাম, দুভাবেই করা যায়। ওকে, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, একটা জিনিস তোমাদেরকে নোট বলে এটা দেখে রাখতে পারো। ধরো তোমাকে বলা হচ্ছে 4% পার অ্যানাম রেট অফ ইন্টারেস্টে 3 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট সমান 240 টাকা যদি হয়, তাহলে প্রিন্সিপাল আমার কত হবে বার করো, প্রিন্সিপাল কত হবে সেটা বার করো। এটা ধরো তোমাকে দিয়েছে, এই কোশ্চেনটা আমরা খুব সিম্পল নর্মাল ভাবে করতেই পারি। প্রিন্সিপাল তো, ও তাহলে পি ইন্টু আর এর জায়গায় 4 বসালাম, নিচে 100 করলাম, টি এর জায়গায় 3 বছর 3 বসালাম, এটা ইজিক্যাল টু কত হবে ইন্টারেস্ট 240 হলো, 240 বসালাম। আচ্ছা, কত হবে 4 6 24, এটা 60 করলাম, এটা 3 20 60 করলাম, 20 ইন্টু 100 হলে পি সমান 2000 টাকা, তাহলে 2000 টাকা আমার প্রিন্সিপাল, এই তো বেরিয়ে গেল, কি মজা কি মজা। আমরা এভাবেও করতে পারি, খুব সিম্পল প্রসেস। কিন্তু আমরা আরেক ভাবে করতে পারি, কিরকম? এই যে দেখো 4%, আর এটা মজার বিষয় শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের জন্যই প্রযোজ্য, অন্য জায়গায় কিন্তু কাজে লাগাবে না। 4% পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট মানে প্রতি বছরে 4%, খাটছে টাকাটা 3 বছরের জন্য, তাহলে 3 বছরে কত 4% ইন্টু 3, টোটাল কত হচ্ছে 12% ইন্টারেস্ট, এটা বুঝতে হবে, সিম্পল ইন্টারেস্টের জন্যই প্রযোজ্য। 4% পার অ্যানাম মানে প্রতি বছর 4% হারে,
খাটছে টাকাটা 3 বছর, তাহলে 1 বছরে 4% মানে 3 বছরে 3 4 12% বলতে পারি, হ্যাঁ কি না? 12% কি এটা? 12% হচ্ছে ইন্টারেস্ট। 12% ইন্টারেস্ট পাচ্ছি আমি টোটাল প্রিন্সিপালের উপর। আচ্ছা, এবার ইন্টারেস্ট অ্যামাউন্টটা বলেছে কত? 240। তাহলে বলতে পারি এই 12% এর ভ্যালুই আমার 240, মানে বলতে পারি এই 12% এটার ভ্যালু হচ্ছে যদি 240 হয়, আর তাহলে টোটাল প্রিন্সিপাল কত? টোটাল প্রিন্সিপাল আমার অবশ্যই 100% ধরতে হবে। তাহলে 100 এর ভ্যালু কত? কাটো, 12 দুগুণে 24, 20, 20 ইন্টু 100, 2000 বেরিয়ে গেল প্রিন্সিপাল। মিললো? এই 2000 এই 2000 মিললো? এরকম করে আরেকটা জিনিস করতে পারি, যদি আমাকে অ্যামাউন্ট বার করতে বলে সোজা, সুদে আসলে কত, তাহলে একই ব্যাপার, 12 ভ্যালু যদি 240 হয়, তাহলে অ্যামাউন্ট কত হবে? প্রিন্সিপাল যদি 100 হয়, ইন্টারেস্ট যদি 12 হয়, তাহলে অ্যামাউন্ট হবে 100 প্লাস 12, 112। তখন আমাকে 112 ভ্যালুটা বার করতে হবে। 112 ভ্যালু কত? 12 দুগুণে 24, 20, 112 ডাবল করলে কত হবে? 224, 2240 হয়ে গেল। তাই 240 টাকা ইন্টারেস্ট, 2000 টাকা প্রিন্সিপাল, যোগ করলে 2240 টাকাই হয়। ওকে, এইভাবেও আমরা করতে পারি। অনেক কনভেনিয়েন্ট এবং অনেক ইজি প্রসেস, এই প্রসেসটাকে যদি আমরা রপ্ত করে দিই। আর এটা কেন 4% ইন্টু 3 ডাইরেক্ট করে দিচ্ছি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে? কেন হয়? কারণ প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্টের পরিমাণটা সমান থাকে, তাই জন্য আমরা করতে পারি। কম্পাউন্ডে পারবো না, কারণ কম্পাউন্ডে সুদের ওপর সুদ চেপে চেপে প্রতি বছরের ভাবধারাটা পাল্টে যায়। ওকে, বলো এটা সবাই বুঝলে নাকি? হ্যাঁ। আচ্ছা, এবার একটা স্পেশাল একটা ভালো এক্সাম্পল আমি এখান থেকে পাচ্ছি, দেখো। একটা সিম্পল ইন্টারেস্ট তোমার চাপানো হয়েছে, কিরকম? 6% পার অ্যানাম এই রেটে, ঠিক আছে? কিন্তু রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজেস 0.5%, মানে 0.5% হারে বৃদ্ধি পায়। জিরো 0.5% হারে বৃদ্ধি পায় আফটার এভরি ইয়ার। আফটার এভরি ইয়ার, প্রতি বছর বৃদ্ধি পায়। তাহলে প্রিন্সিপাল বার করতে হবে আমাকে। ইফ আফটার 4 ইয়ার্স, 4 বছর বাদ, ইন্টারেস্ট যেটা ইন্টারেস্ট অ্যামাউন্ট, সেটা যদি হয় তোমার 1080, 1080 টাকা যদি আমি ইন্টারেস্ট হিসেবে পাই, এটা আমাকে বার করতে হবে। এবার একটা জিনিস বুঝতে হবে আমাকে, কি বলেছে? 6% হচ্ছে নর্মাল রেট, কিন্তু প্রতি বছরে 0.5% হারে কিন্তু রেটটা বৃদ্ধি পায়। মানে প্রথম বছর হচ্ছে 6%, পরের বছর হবে 6.5%, তারপরে বছর হবে আরো 0.5 বাড়ালে 7%, এবং তারপরে বছর 7.5%। এইটা হচ্ছে ওর পুরো 4 বছরের, এটা হচ্ছে হিসাব। মানে প্রথম বছর 6% হারে সুদ, তারপরে বছর 6.5, তারপরে বছর 7, তারপরে বছর 7.5। এবার যেহেতু সিম্পল ইন্টারেস্ট হচ্ছে, মজার বিষয় প্রত্যেকটা সুদই চাপবে কিন্তু সেম প্রিন্সিপালের উপর, অর্থাৎ এই যে প্রিন্সিপাল যদি পি হয়, তাহলে তার উপরে চাপবে জিনিসটা। ওকে, তাহলে প্রথম বছরের সুদ কত? পি এর 6%। দ্বিতীয় বছরের সুদ কত? পি এর 6.5%। তৃতীয় বছর পি এর 7%, চতুর্থ বছর পি এর 7.5%। এটাই তো আমার 4টে বছরের 4টে সেপারেট সেপারেট ইন্টারেস্ট ক্যালকুলেশন, সবাই বলো হ্যাঁ কি না? আর বছর আমাকে আলাদা করে হিসাব করতে হবে না, কারণ প্রত্যেক বছরের ক্যালকুলেশন আলাদা হচ্ছে, সেপারেট সেপারেট। এমন তো নয় যে 6% হিসাবে আমি 4 বছর খাটিয়েছি, তাহলে 6% ইন্টু 4 করে 24%, যেটা প্রথমে দেখালাম সেটা করতে পারতাম, কিন্তু এখানে তা হচ্ছে না। এখানে 6% 1 বছরের জন্য খাটছে, 6.5%টা তারপরে 1 বছরের জন্য খাটছে, এরকম করে চলছে। প্রত্যেকটা ইন্টারেস্ট এখানে 1 বছরের জন্য খাটছে। তাহলে এটা কি করব? এই যে প্রত্যেকটাকে যদি ইন্ডিভিজুয়ালি আমি সাম আপ করি, যোগ করি, তাহলেই টোটাল 4 বছরের হিসাবটা পাবো। তাহলে আমরা আলাদা করে পি এর 6% কত, পি এর 6.5% কত, এরকম করে না করে আমরা টোটাল পি এর ওপরেই কি চাপাবো, এইটাকে পুরো প্লাস করে দাও। কত আসবে টোটাল করলে? 6 6 12, 12 সাথে 19, 19 এর সাথে 26, আর 0.5 এর জন্য 1 আরো যোগ করলে 27%। তাহলে টোটাল হচ্ছে 27% আসছে। মানে পি এর 27% ক্যালকুলেশন করলে আমি ডাইরেক্ট ইন্টারেস্ট অব্দি পৌঁছতে পারছি, ঠিক? তাহলে টোটাল প্রিন্সিপালে 27% আমার ইন্টারেস্ট আসছে।
এই 27% এর ভ্যালু বলা আছে দেখো 1080, ইন্টারেস্ট অ্যামাউন্ট বলা আছে 27 এর ভ্যালু, তাহলে যদি 1080 হয় তাহলে বলতে পারি আমি প্রিন্সিপাল হবে 100%, 100 এর ভ্যালু কত, তাহলে কত হবে জিনিসটা দেখো, 9 3 27, 9 12 108 120, 3 4 12 এটা হবে 40, 40 আর 100 মিলে এটা হবে তোমার 4000, মানে প্রিন্সিপাল কত আসছে 4000 মতন আমার প্রিন্সিপাল এখান থেকে আসছে। বলো সবাই এটা বুঝলে নাকি? অল ক্লিয়ার? ওকে, আরেকটা নতুন টাইপ আমি দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে, এটাও খেয়াল করো। মহেশ ইনভেস্টেড ইন 2 স্কিমস, দুটো স্কিমে টাকা লাগিয়েছে, টোটাল কত টাকা লাগিয়েছে, রুপিস 3400, 3400 টাকা ও হচ্ছে টোটাল এখানে ইনভেস্ট করেছে। ভালো কথা, এসআই রেটে খাটিয়েছে, কত কত, একটা হচ্ছে 10% এবং আরেকটা হচ্ছে তোমার 12%, এই হারে খাটিয়েছে। ভালো কথা। আফটার 1 ইয়ার, 1 বছর বাদে, he received টোটাল ইন্টারেস্ট, কত টাকা পাচ্ছে, রুপিস 360, টোটাল 360 টাকা ইন্টারেস্ট পাচ্ছে। ফাইন ইনভেস্টমেন্ট ইন ফার্স্ট স্কিম, তাহলে ও প্রথম স্কিমে কত টাকা ইনভেস্ট করেছিল জানতে চাইছে, মানে টোটাল দুটো স্কিমে টোটাল 3400 টাকা খাটিয়েছে, একটাতে 10% রেট অফ ইন্টারেস্ট, একটাতে 12% রেট অফ ইন্টারেস্টে, 1 বছর ধরে দুটো স্কিম চালিয়েছে, তাতে করে দুটো স্কিম থেকে মোট 360 টাকা ও ইন্টারেস্ট পেয়েছে। তো জিজ্ঞেস করেছে প্রথম স্কিমে তাহলে কত টাকা ও ইনভেস্ট করেছিল, এটা বার। খুব দারুণ একটা ব্যাপার, আমরা এই কোশ্চেনটাকে না অ্যালিগেশন লাগিয়ে করতে পারবো। দেখো মিক্সচারের চ্যাপ্টারে অ্যালিগেশন শিখেছিলাম, অ্যাপ্লাই করছি ইন্টারেস্টের চ্যাপ্টারে এসে, এই অ্যালিগেশন এতটাই পাওয়ারফুল একটা জিনিস। 3400 টাকা দুভাগে ভাগ করেছি, একটা 10%-এ খাটাচ্ছি, একটা আমরা 12%-এ খাটাচ্ছি। ওকে ওকে, এবার আমরা এটা কি করে করব দেখো ভালো করে। ফার্স্ট স্কিম আমাকে 10% এসআই দেয়, দ্বিতীয় স্কিম আমাকে 12% এসআই দেয়। দেখ, টোটাল 3400, তাতে 1 বছর আমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছি, 360 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তাহলে 3400-তে টোটাল যদি 360 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে 100-তে কত, এই হিসাবটা বার করি। কাটলাম কাটলাম, 2 18 36, 180, 2 17 34 17, মানে 180/17 এরকম একটা পার্সেন্টেজ আসছে, এটা লামসাম এরকম হিসাব আসছে, ঠিক আছে। এটা কি 10% 12% তো দুটো স্কিমে আলাদা করে পাচ্ছি, 180/17% এটা কি মোটের উপর যদি হিসাব করি, মানে টোটাল 3400 ইনভেস্ট করেছি, টোটাল 360 টাকা ইন্টারেস্ট পেয়েছি, মোটের উপর হিসাব করলে আমি এত পার্সেন্টেজ আমি এফেক্টিভ ইন্টারেস্ট পেলাম। তো এইটাকে আমি মাঝে রাখবো, 180/17%, এরকম করে আমি এটাকে মাঝখানে রাখলাম। ওকে, চলো এবার ক্যালকুলেট করো। আচ্ছা, এটাকে উপর নিচে 17 করে দাও, উপর নিচে 17 করলে এটা কত হবে, ফ্র্যাকশন কত দাঁড়াবে, 170/17, তাহলে 170 আর এটা 180, তাহলে মাইনাস করলে এই দিকটা কত দাঁড়াবে, 17 নিচে 180 থেকে 170 বাদ দিলে এটা 10 দাঁড়াবে। আচ্ছা, এখানেও তোমার নিচে 17 দাঁড়াবে, 17 আর 12 মাল্টিপ্লাই করলে কত আসে, 12 10 120, 7 12 84, তাহলে 120 আর 84 মানে আসছে 204, 204 থেকে 180 বাদ দিলে থাকে 24, তাহলে এই রেশিওটা কত আসবে, এটাকে তো রেশিও নিতে হবে, 17 17 কেটে দাও, 2 5 10 করো, 2 12 24 করো, তাহলে আলটিমেটলি রেশিও আসছে তোমার 12:5 এর রেশিও আসছে, মানে স্কিম 1-এ 12 ভাগ, স্কিম 2-তে 5 ভাগ, এই হিসেবে ইনভেস্ট করেছে। আমাকে জিজ্ঞেস করেছে ফার্স্ট স্কিমে কত গেছে, টোটাল ইনভেস্টমেন্ট কত, 3400, এখানে 12 আর 5 টোটাল হচ্ছে 17, তাহলে আমি বলতে পারি যে 17-র ভ্যালুই হচ্ছে টোটাল 3400। প্রথম স্কিম মানে 12-র ভ্যালু কত, 17 দুগুণে 34, 200, 12 দুগুণে 24, 2400, এটা হয়ে গেল আমার তাহলে ফার্স্ট স্কিম ইন ইনভেস্টমেন্ট। বলো সবাই বুঝলে নাকি এই কোশ্চেনটা? এটা আরেকটা টেকনিক হয়, আরেক টেকনিকেও করা যায়, সেটাও বলছি, এটা আগে বুঝলে নাকি বল।
হ্যাঁ বলুন। বোঝা গেছে? আরেকটা টেকনিক দেখ, এই ধরো 3,400, এটার একটা পার্ট যাচ্ছে কোন ইন্টারেস্টে, যেখানে 10% পাই, একটা পার্ট যাচ্ছে সেখানে যেখানে 12% পাই। এবার আমরা একটা টেকনিক, একটা ট্রিক কাজে লাগাবো। এই ট্রিকটা তোমরা একটু মাথায় রাখতে পারো, একটু সুবিধা হবে। আমরা কি করব, 10%, প্রথমে আমরা কি করলাম, এফেক্টিভ ইন্টারেস্টের পার্সেন্টে বার করে নিলাম, যে দুটো ইন্টারেস্ট মিলিয়ে পরে মোটের ওপর কত পার্সেন্টেজ পাচ্ছি সেটাকে হিসাব করে নিয়েছিলাম। এবার আমরা একটু অন্যরকম করব, কি করব, ধরো 3,400 10% যদি করি তাহলে কত হবে, 340। এই পার্টে ফার্স্ট স্কিমে 340 বসিয়ে দাও। 3,400 যদি 12% করি তাহলে কত হবে, 34 ইন্টু 12, মানে 4 বার 48 এর 8 হাতে 4, 12 × 36 আর 4 40, মানে 408 হচ্ছে। এটা করে দাও 408, ঠিক তো? দুটো স্কিম মিলিয়ে আমরা মোটের ওপর কত ইন্টারেস্ট পাচ্ছিলাম, আমরা 360 টাকা ইন্টারেস্ট পাচ্ছিলাম মোটের ওপর। এটা মাঝে রেখে দাও। এবার অ্যালিগেশন করো, 360 340 আসবে এটা 20, 408 360 এটা আসবে 48, তাহলে 4 বার 48, 4 5 20, তাহলে এটাও আসলো 12:5 অনুপাতে। একইভাবে 12:5 অনুপাত আসলো। আগেও কত এসেছিল, 12:5 এসেছিল এটাতেও। এটাতেও এই পদ্ধতিতেও কত আসলো, 12:5 আসলো। এবার রেশিও যখন এটা চলে আসলো, একইভাবে ক্যালকুলেশন করলে প্রিন্সিপালটাও আমার তাই আসবে, ফার্স্ট স্কিমে কত গেছে সেই একই অ্যান্সার আসবে। বোঝা গেল? এটা এটা আরেকটা মেথড, স্পেশালি এই টাইপের কোশ্চেন পেলে পরে তার জন্য। বুঝতে না পারলে জানাও, যে বুঝতে অসুবিধা হচ্ছে যে বা কিছু সমস্যা হচ্ছে তাহলে। ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট আরেকটা টাইপ করাচ্ছি, এগুলো কিন্তু আমি আজকে সব টাইপ বেসড করাচ্ছি, হ্যাঁ, মানে যত রকম টাইপের কোশ্চেন হতে পারে আর কি, সিম্পল ইন্টারেস্টের উপর বেস করে এগুলো আমি আজকে করাচ্ছি। এই টাইপের ওপর আরো অনেক রকম এক্সাম্পলস হয় যেগুলো প্র্যাকটিস করা যায়, কিন্তু পদ্ধতি একই হবে। ইফ দ্য এসআই অন এ certain sum of money at 6.23% per annum for 4 years is rupees 4,400 less than the principal, then find the principal. কি বলেছে প্রশ্নটা? বলেছে if the simple interest on a certain sum of money at 6.23% per annum, মানে 6.23% হারে সিম্পল ইন্টারেস্ট যদি একটা নির্দিষ্ট ইয়ের উপর 4 বছরের জন্য, বলেছে যদি 4,400 টাকা কম হয় কিসের থেকে, প্রিন্সিপালের থেকে, দেন ফাইন্ড দ্য প্রিন্সিপাল। মানে ভালো করে বুঝবো, মানে একটা নির্দিষ্ট হারে তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি পাচ্ছি এবার সেই হারে 4 বছরে আমার যত টাকা সুদ হয়, সেই সুদের পরিমাণটা হচ্ছে আসলের থেকে 4,400 টাকা কম। তাহলে আসল কত, এটা আমাকে বার করতে বলেছে। ওকে, বার করবো। কি করে করবো, দেখো 6.23%, প্রথমে এটার আমাকে ফ্র্যাকশন ভেঙে নিতে হবে। এটা কত হবে, 3 6 18 দিয়ে 20, 20/3, পার্সেন্টেজের জন্য 1/100, 20 5 100, 1/15, মানে ফ্র্যাকশন হিসাবে 1/15 পার অ্যানাম। ঠিক, কত বছর খাটাচ্ছি আমি, 4 বছর খাটাচ্ছি, তাহলে 4 ইয়ার্সে কত, 4 বছরে কত হবে, 4 × 1/15 চাপিয়ে দাও, মানে 4/15 এরকম হচ্ছে, তাই তো? এবার এই 4/15 মানে কি, প্রিন্সিপাল যদি 15 হয় তাহলে তাতে ইন্টারেস্ট পাচ্ছি আমি 4, এটার মানে হচ্ছে এটাই, 15-র মধ্যে 4 পাচ্ছি। পরীক্ষার খাতাতেও যদি 4/15 লেখা থাকে তাহলে এটাই মানে হয় 15-তে 4 পেয়েছি, সেটাই হচ্ছে, প্রিন্সিপাল 15 হলে ইন্টারেস্ট পাচ্ছি 4। তাহলে 15 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 11 ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ কি না? ডিফারেন্স কত হচ্ছে, 11 ডিফারেন্স হচ্ছে। এই ডিফারেন্সটাই বলেছে কত, 4,400, কারণ ইন্টারেস্ট কত বলেছে, 4,400 লেস দ্যান দ্য প্রিন্সিপাল, আর এখানে 11 পাচ্ছি। তাহলে বলেছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল মানে 15-র ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে বলতে পারি যে এই 11-র ভ্যালু হচ্ছে কত, 4,400, তাহলে আমার 15-র ভ্যালু কত, প্রিন্সিপাল বেরোবে এখান থেকে।
তাহলে 11×4 = 400, 15×4 হবে 60, দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে প্রিন্সিপাল পেলাম কত? 6000 টাকা প্রিন্সিপাল পেলাম। বলো, কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে জানাও। বোঝা যাচ্ছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা থাক। সিম্পল ইন্টারেস্টের মোটামুটি যা কিছু আলোচনা সবই কমপ্লিট। সিম্পল ইন্টারেস্ট এমন বড় কিছু নেই, কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে অনেক জিনিসপত্র আছে। ঠিক আছে, তো আমি আগে রেকর্ডিংটা এখানে ক্লোজ করি।